আমরা লাস্ট ক্লাসে এই স্টেপ বাই স্টেপ মেথড, অনেক সময় আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন বলে থাকি, এটাকে ওই সুইং ইকুয়েশনের স্টেপ বাই স্টেপ সলিউশন, এটা মনে রাখতে ভুলো না যে এই সলিউশনটা হচ্ছে স্টেপ বাই স্টেপ সলিউশন মেথড অফ সুইং ইকুয়েশন। এইটা নিয়ে আমরা আলোচনা করতে যে দুটো বিষয় দেখে এসেছিলাম, যে একটা যে আমাদের মেনলি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডেল ডিটি স্কোয়ার ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু যে ডান দিকের যে ইকুয়েশনটা, এই টার্মটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইকুয়েশন এবং এটা নন লিনিয়ার, এবং এই ইকুয়েশনের টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেলটা হচ্ছে ডিপেন্ডেবল ভেরিয়েবল। টাইমের সঙ্গে সঙ্গে ডেল চেঞ্জ হচ্ছে। এই কথাটাই এই জায়গার মধ্যে প্রথম অংশটুকুর মধ্যে বলে দেওয়া আছে। এখানে আমরা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য মেনলি এই স্টেপ বাই স্টেপ মেথডটা, এখানে আমাদের অ্যাঙ্গুলার পজিশন অফ দি রোটার ডিউরিং শর্ট ইন্টারভ্যাল অফ টাইম ইজ কমপ্লিটেড বাই মেকিং, যে একটা শর্ট ইন্টারভ্যালের মধ্যে রোটারের যে অ্যাঙ্গুলার পজিশনটা আমরা নির্ণয় করতে চাই, সেটার জন্য যে শর্ট ইন্টারভ্যাল আমরা সবসময় নেব, সেই এই সময়টা একটা দুটো অ্যাজাম্পশন আমাদের দরকার হয়। সেই দুটো অ্যাজাম্পশনের মধ্যে হচ্ছে ওই পিএ অ্যাক্সিলারেটিং পাওয়ার, পিএটা হচ্ছে অ্যাক্সিলারেটিং পাওয়ার computed at the beginning of an interval, যেটা কোন একটা ইন্টারভেলের বিগিনিং এ ক্যালকুলেট হয়, আর is constant from the middle of the preceding interval to the middle of the interval considered। তার মানে এখানেই সেই জিনিসটা এসছে যে আমরা যদি ধরি যে এই যে এই n-2 যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালের যদি আমরা অ্যাক্সেলারেশন যেটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এই ইন্টারভ্যালের যে এই ইন্টারভ্যালের শুরু তো আসলে আগে থেকে, সেই ইন্টারভ্যালের মাঝখান থেকে শুরু করে পরবর্তী যে ইন্টারভ্যাল আছে তার মাঝখান পর্যন্ত আমাদের যাওয়া, এইটাই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেটিং কনস্ট্যান্ট। এইভাবে এখানেও তাই, যদি n-1 এর ইন্টারভ্যালে আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা n-1 এর মিডল, যেটা ইন্টারভ্যালের মিডল, এই ইন্টারভ্যালের মিডল থেকে শুরু করে পরবর্তী ইন্টারভ্যাল যেটা আছে সেটার মিডল পর্যন্ত আমরা যাচ্ছি। এইভাবেই আমাদের এই অ্যাজাম্পশনটা ধরে রাখতে হচ্ছে। বাস্তবে তখন করে দাঁড়াবে এই যে আমাদের মানে অ্যাক্সিলারেটিং পাওয়ারের চেহারাটা এরকম স্টেপের মতো, এরকম স্টেপ মতন করে করে নেমে যাচ্ছে, কিন্তু বাস্তবে তো কাপটা হচ্ছে এরকম স্ট্রেট লিনিয়ার একটা কাপ। তো লিনিয়ার কাপকে আমরা এখান থেকে এইভাবেই আমরা লিনিয়ারাইজ করেছি, একটা টাইমের স্টেপে ধরে ধরে আমরা এই অ্যাজাম্পশনটা এখানে ধরে নিয়েছি অ্যাক্সিলারেটিং পাওয়ার মানে ক্যালকুলেশন বা ধরার পথ হিসেবে, পদ্ধতি হিসেবে। এখন পরবর্তীতে যেটা এই 2 হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা এই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। স্টেপটা হচ্ছে এরকম, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, তা n এর স্টেপের এইটাই হচ্ছে আমাদের আসলেও শেষ। n স্টেপের শুরুটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আমরা দেখো যে প্রত্যেকটা স্টেপ, এই যে টাইমের স্টেপ এখান থেকে এই পর্যন্ত যে স্টেপটা, এইটাকে আমরা ডেল্টা টি বলছি যদি বলি। তা এখন এই স্টেপের পুরো স্টেপ পিরিয়ডটা দেখো, এই অ্যাক্সেলারেশন মানে আমাদের রোটার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, রিলেটিভ ভেলোসিটিটা কনস্ট্যান্ট, এবং পরবর্তী স্টেপের ঠিক এটাও পুরো এটা কনস্ট্যান্ট। চেঞ্জটা হচ্ছে এই জায়গাটা যেখানে pn-1 ধরে এই জায়গাটায়, ঠিক এই 2 স্টেপের যেখানে মাঝখানে, অর্থাৎ একটা স্টেপের শুরুতে এরকম ধরনের। আর এখানে যেহেতু ক্যালকুলেশন হবে স্টেপের মাঝখানে, একটা স্টেপের মাঝখানে, তো এই পয়েন্টটা পরে আমাদের ধরো এই যে n-2 আর n-2 আর n-1 এর মাঝখানটা হচ্ছে n-3/2, সেই n-3/2 তে আমরা ক্যালকুলেট করছি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই ভেলোসিটি, আর এইটা হচ্ছে n-12 এর পয়েন্টে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ক্যালকুলেট করছি, যেটা এই স্টেপের মাঝখানে পড়েছে।
এইভাবে যদি আমরা রোটারের অ্যাঙ্গুলার পজিশনটা আসে, সে এইভাবে চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গুলার পজিশনটা এইভাবে বাড়ছে টাইমের সঙ্গে সঙ্গে, এইভাবে বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়া মানে এখানে দেখো এই n-2 এর যে স্টেপের যেটা শেষ, n-1 স্টেপের এইটা শেষ, আর nth স্টেপের এইটা শেষ। এই স্টেপের প্রত্যেকটা স্টেপের দেখো যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে একটা করে আমরা রোটারের অ্যাঙ্গুলার পজিশনটাকে এইভাবে দেখে নিচ্ছি। এখানে আমরা নির্ণয় করব এই পয়েন্টটা, এখানে দেখানো হয়নি, এই পয়েন্টে করসপন্ডিং এটা হচ্ছে ডেল n-2, এইটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ডেল n-1 এবং এই পয়েন্টটা হচ্ছে ডেল n। তাহলে এই দুটোর স্টেপের ভিতরে রোটার অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, এইটার মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা নির্ণয় করছি। এই যে এই দুই স্টেপের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি এই স্টেপের ভ্যালু, এইটা ভ্যালুটা যেহেতু বড়, এই স্টেপের ভ্যালু মাইনাস এই স্টেপের ভ্যালু, তার মানে ডেল n-1 মাইনাস ডেল n-2, এই n-2 ডেল n-2, এবং এটাকে আমরা বলছি এই nth ইন্টারভ্যালে, যেহেতু এটা nth ইন্টারভ্যালে, n-1th ইন্টারভ্যালে, অর্থাৎ n-1th ইন্টারভ্যালে এটা হচ্ছে ডেল ডেল n-1। সিমিলারলি nth ইন্টারভ্যালু এটাও হবে এখানকার ভ্যালু ডেল n আর মাইনাস এটা হচ্ছে ডেল n-1, তার ভ্যালুটাকে আমরা সংক্ষেপে ডেল ডেল n বলছি। আর সেই কথাটা আমরা পরবর্তীতে ব্যবহার করেছি। এখানে একটা জিনিস দেখো, আমাদের শুরুটা হচ্ছে যে এই যে কথাগুলো আমি ব্যাখ্যা করে আসলাম সেটা কিন্তু এখানেই আছে, সব এই জায়গাটার মধ্যেই আছে। তাহলে এখানে চেঞ্জ ইন স্পিড এটা হচ্ছে যে ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যাক্সেলারেশন এবং টাইম ইন্টারভ্যাল। চেঞ্জ ইন স্পিড এখানে যদি বলি যে এই স্টেপের থেকে এই স্টেপে যখন যাচ্ছে তখন চেঞ্জটা কতটা হচ্ছে, এই অ্যাঙ্গুলার ভেলোসিটির চেঞ্জ কতটা হচ্ছে, তা সেটা আমরা ক্লিয়ারলি দেখলাম। আমরা এই পিরিয়ডের ভেলোসিটিটা আমরা মাপি, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের ভেলোসিটি আমরা মাঝখানে, আর এই পিরিয়ডের ভেলোসিটি আমরা মাঝখানে। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে WR(n-12) আর এই ভ্যালুটা হচ্ছে WR, না এটা হচ্ছে ডেল n-3/2 আর এটা হচ্ছে n-12 WR(n-12). তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে এই যে ডিফারেন্সটা, এই ভ্যালুটা। তো এটা আমরা ক্যালকুলেট করব এই পয়েন্টেরই যে অ্যাক্সেলারেশন আর টাইমের একটা স্টেপ। তাহলে এই পয়েন্টের অ্যাক্সেলারেশনটা হচ্ছে আমাদের দেখা এখান থেকে PA(n-1). আমরা ইকুয়েশনটা এখানে সেইটাই লিখেছি, সেখানে আমরা লিখেছি এই দুটোর বিয়োগফল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন ইনটু ওই টাইমের স্টেপ। এই অ্যাক্সেলারেশনটা এখান থেকে হচ্ছে আবার আমরা লিখতে পারি, এটা হচ্ছে 180 পাই f ডিভাইড বাই h ইনটু PA অ্যাক্সেলারেশন, PA কোনটা n-1 এর যেটা, ইনটু ডেল্টা টি, এটা তো ডেল্টা টি আমাদের ছিল টাইমের স্টেপে। এটা কি 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনে বলছে যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল এখানে আমাদের যে প্রথমে আমরা নিচ্ছি এইটা চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল হচ্ছে ডেল 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 n-1, অর্থাৎ এই স্টেপে যে চেঞ্জটা হয়েছিল সেটা হচ্ছে ডেল n-1 মাইনাস ডেল n-2। এই দুটো হচ্ছে যে গুণফল ভেলোসিটি ইনটু ওই স্টেপের মাঝখানে যে ভেলোসিটি ক্যালকুলেট করেছো, এই স্টেপের মাঝখানে যে ভেলোসিটি ক্যালকুলেট হয়েছে অর্থাৎ এই ভ্যালু ইনটু টাইম স্টেপ, এই ভ্যালুটা হচ্ছে n-3/2। তাহলে দেখো এখানে আমরা এই কথাটাই লিখেছি, এই দুটোর বিয়োগফল, এইটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওই টাইম ইনটু টাইম, এটা 2 নম্বর ইকুয়েশন। আর nth ইন্টারভ্যালে আমাদের এসছে এই ভ্যালুটা, যেটা লাস্ট ক্লাসে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। এখন 3 থেকে 2 বিয়োগ দিয়ে আমাদের এই ইকুয়েশনটা এরকম এসেছিল। এই ভ্যালুটা আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে এই ভ্যালুর মান বসিয়েছি, সেই বসালে এই ডেল n মাইনাস ডেল n-1 ইজ ইকুয়াল টু ডেল্টা টি কমন নিয়ে এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এখান থেকেই আমাদের এই ডেল n ইজ ইকুয়াল টু ডেল্টা ডেল n, অর্থাৎ আগের স্টেপের যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল প্লাস কে ইন্টু এইটা, কে এর ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা, এটাকে আমরা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট নামকরণ করেছি কে এর ভ্যালু। তাহলে আমাদের ডেল n যদি আমরা কোনো জায়গায় বার করতে চাই, মনে করে এই জায়গাটা আসে, আমরা এই জায়গাটা আসে, মনে করে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি,
এই ভ্যালুতে ক্যালকুলেট করতে চাইলে এখানকার del n মাইনাস 1 মনে করো ক্যালকুলেট করতে চাই, তাহলে আগের স্টেপের ভ্যালু del n মাইনাস 2 প্লাস এই চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল এইটা, তার মানে del n মাইনাস 1 ইজ ইকুয়াল টু del n মাইনাস 2 প্লাস এই del 1 এইটা। বুঝতে পেরেছো? এইভাবেই আমরা এগোতে থাকবো অঙ্ক। আমরা দেখি আমাদের যে অঙ্ক একটা আছে, আমি এটা এক্সারসাইজ আমাদের স্টিভেনসন বইয়ের, এটা করে দেওয়া আছে এক্সারসাইজ 14-9, এটা তোমরা দেখে নিও, এটা খুব কঠিন কিছু না। আমরা এই জায়গাটায় এই আপাতত স্টেডি স্টেট স্ট্যাবিলিটি যেটা, এইটা আমি পরে আলোচনা করব ক্লাসে, যদি টাইম আমাদের হয় তখন আমি এইটা ক্লাসে আলোচনা করব, অথবা এই অংশটুকু আমি বাদ দিয়ে দেবো আর কি। স্টেডি স্টেট স্ট্যাবিলিটি কি করে নির্ণয় করা হয়, আমাদের ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি নিয়ে কথা বলছি, যে স্টেডি স্টেট স্ট্যাবিলিটিটা কিরকম হবে সেটা আমরা ক্লাসের মধ্যে যেই আলোচনা করবো, এখানে আর লম্বা করতে চাচ্ছি না। আমি একটা অঙ্ক করাতে চাচ্ছি এখন। দেখো যে স্টেপ বাই স্টেপ সলিউশনের অঙ্ক, সেই অঙ্কটা এরকম ভাবে এসছে এখান থেকে আমাদের, এটা নাগরাথের বইয়ের অঙ্ক এসছে, এক্সাম্পল 12-2 চ্যাপ্টার 2 এর 10 নম্বর প্রবলেম। এটা আমরা প্রথমে দেখি। এরকম ধরনের একটা পাওয়ার সিস্টেম আছে, এরকম ধরনের একটা পাওয়ার সিস্টেমের প্রবলেম কিন্তু আমরা ইতিমধ্যে করে এসেছি। কি এর আমরা প্রথমে বার করে নিতে হবে এখান থেকে প্রিফল্ট কন্ডিশনে এর পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কত, তারপরে ডিউরিং ফল্ট, এটা কিন্তু একটা ট্রান্সমিশন লাইনের ঠিক মাঝখানে ফল্ট হয়েছে, ডিউরিং ফল্ট পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কত হবে, আর আফটার ফল্ট ক্লিয়ারেন্স, দুই সাইডে ব্রেকার আছে, সেই ফল্ট ক্লিয়ারেন্সের পরে এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কত হবে। এইটা এইখানে ক্যালকুলেট করেছে, তারপরে রোটার অ্যাঙ্গেল বার করেছে। অঙ্কটা হচ্ছে যে সুইং কার্ভ অর ক্যালকুলেট দি রোটার অ্যাঙ্গেল পজিশন, এটা হচ্ছে যে simultaneously opening by breaker at both ends of the line at 2.5 cycles এ আমাদের ফল্টটা ক্লিয়ার হবে। তার মানে আমরা চাচ্ছি এখানে রোটার অ্যাঙ্গেলের পজিশনটা ফল্ট হওয়ার 2.5 সাইকেল পরে আমাদের রোটার অ্যাঙ্গেল কত হবে, আর 6.25 সাইকেলস পরে রোটার অ্যাঙ্গেল কত হবে, এই জিনিসটা আমরা এখানে বার করতে বলেছি। বুঝতে পেরেছো? অলসো প্লট দি সুইং কার্ভ, মানে রোটার অ্যাঙ্গেল পজিশন ওভার দি পিরিয়ড অফ 0.5 সেকেন্ড ইফ দি ফল্ট ইজ সাস্টেইন। যদি ফল্ট ক্লিয়ার না হয় 0.5 সেকেন্ড পর্যন্ত চলে, তাহলে রোটার অ্যাঙ্গেল পজিশনের কি দশা হবে। অঙ্কটাকে ক্লিয়ারলি বুঝে নেওয়া আগে, আমরা এখানে অঙ্কটাকে দিয়েছে আগে তারা প্রিফল্ট কন্ডিশনের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন নির্ণয় করেছে, তারপরে ফল্ট কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন নির্ণয় করেছে, শেষে বেলা ফল্ট ক্লিয়ার হচ্ছে, এই দুই সাইডের এই ফল্টের এই লাইনের দুই সাইডে ব্রেকার আছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ক্লিয়ার হওয়ার পরে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা কত হচ্ছে এটা নির্ণয় করতে বলছে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে যদি, অর্থাৎ না, এখানে বলেছে ফল্ট যখন হলো সেই সময় রোটার অ্যাঙ্গেল কত, আরেকটা টাইম মাঝখানে দিয়েছে 6.5 সেকেন্ড। হ্যাঁ, ফল্ট হওয়ার ক্লিয়ার হওয়ার পরেও 6.5 সেকেন্ড যদি হয়, এটা আমাদের কথা হবে। আর ফাইনালি বলছে যে যদি ফল্টটা ক্লিয়ার না হয়ে সাস্টেইন করে, অর্থাৎ 0.5 সেকেন্ড পর্যন্ত ফল্টটা কন্টিনিউ করে, তাহলে আমাদের কি হবে রোটার অ্যাঙ্গেল। তো এখানে আমি অঙ্কটাকে করব এইভাবে, এখানে তোমাদের জন্য পরীক্ষার জন্য এই তিনটে কন্ডিশনের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন ক্যালকুলেট আগে করতে হবে, তারপরে এই সুইং অ্যাঙ্গেল বা আমাদের স্টেপ বাই স্টেপ মেথড অ্যাপ্লাই করে ওই রোটারের অ্যাঙ্গেল ক্যালকুলেশন করবে, সেটা না করে আমরা এটা দিয়ে দেবো তোমাদের পরীক্ষা। অর্থাৎ দেখো, যেমন নাকি আমি এখানে বলে দিই, একটা তোমাদেরকে দেখাই, আমি যে দুটো প্রবলেম তোমাদের করতে দিয়েছি সেখানে কিভাবে অঙ্কগুলো করা আছে। পরীক্ষার সময় নর্মালি এইভাবে দেবো আর কি, যাতে করে প্রবলেমটা কম লাগে যায়। এই একটা প্রবলেম দেখো এখানে, এটা তো এটা বোধহয় এখানে আমি দিইনি নাকি, সেই প্রবলেমটা এখানে দেওয়া হয়নি। না, সেই প্রবলেমটা দেওয়া হয়নি, সেটা এখন সলভ করবো। এখানে আরেকটা প্রবলেম, এখানে যেমন দেখো দেওয়া আছে এই প্রবলেমটা, ফলটা এখানে হয়েছে,
ফল্ট এখানে হওয়া মানে ফল্ট বাজ এখানে হয়, এখানেই ফল্ট হয়, এই জেনারেটরের বাজবারে ফল্ট হয়। তখন দেখো যে এটা হচ্ছে প্রিফল্ট কন্ডিশন, অর্থাৎ ফল্ট যখন হয়নি তখন পাওয়ার এখান থেকে ইনফাইনাইট বাজে কত যাচ্ছিল তার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। এখানে এইসব কন্ডিশন দিয়েছে যে ডেলিভারি নর্মাল হেলদি কন্ডিশনে কত পাওয়ার সে ট্রান্সফার করছে এই জেনারেটর ইনফাইনাইট বাজে, সেসব কন্ডিশন দেওয়া আছে। সেখান থেকে এটা ক্যালকুলেট করে নেওয়া যাবে। আমরা আগে করে এসেছি 14.3-এ, যেরকম ভাবে 14.3 এক্সাম্পল, হ্যাঁ, স্টিভেনসন বইয়ে, সেখান থেকে এটা ক্যালকুলেট করা হয়েছে। তা আমি সরাসরি ভ্যালুটা দিয়ে দিচ্ছি। আর যদি ফল্ট এখানে হয়, যেটা হুইচ ইজ ভেরি ক্লোজ টু দিস জেনারেটর টার্মিনাল, এই যে এটা তো জেনারেটরের টার্মিনাল, এখানে ট্রান্সফরমার মানে এখানেও একই কথা। যদি এখানে ফল্ট হয়, এই ফল্ট হওয়া মানে এই বাজে ফল্ট হয়, এই বাজে ফল্ট হলে এই বাজের ভোল্টেজ জিরো, তার মানে এইখানকার পাওয়ার ট্রান্সফার এই দিক থেকে এই দিকে টোটাল জিরো হয়ে গেছে। তো এই ডিউরিং ফল্ট হচ্ছে জিরো। আমি যে প্রবলেমটা এখন আলোচনা করবো সেটা একটু ভিন্ন রকমের, জিরো হবে না। আর যদি পাওয়ার ফল্ট ক্লিয়ার হয়ে যায়, এই দুই ব্রেকার দিয়ে ফল্টটা ক্লিয়ার করানো হয়, তখন আমাদের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা এইটা। আর এটা আমরা ক্যালকুলেট এই অঙ্কে করে নিয়েছে, আমি ওই ভ্যালুগুলো সরাসরি দিয়ে দেবো এখানে তোমাদের জন্য। এটা দেখো, আমি এই প্রবলেমটা আসি, এই সেই প্রবলেম। এখানে যেভাবে আমরা 14.3 সলভ করে এসেছিলাম সেইভাবে প্রথমে সলভ করে এসে প্রথমে ডিউরিং ফল্ট প্রিফল্ট কন্ডিশনে দেখো এই এক্স এর মান, পুরো এক্স এর মান বার করে নিয়েছে। তারপরে ই টু দি পাওয়ার, এই ভ্যালুটা আমরা বোধহয় আগে বার করে নিয়ে এসেছি, যে ইন্টারনাল ভোল্টেজের মান কত সেটা আমরা বার করে নিয়ে এসেছি। এই এখানে দেখো, এখানে কোশ্চেনই বলে দেওয়া আছে প্রবলেমের প্রিফল্ট কন্ডিশনে। দেখো একেবারে জেনারেটরের সোর্স থেকে এই এখান থেকে এটা হচ্ছে জেনারেটরের মাথার এই জায়গাটা হচ্ছে, টোটাল রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে আমাদের এখানে, এটাকে যদি ভেঙে ফেলো এরকম আকার নেয়, তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে সেই পয়েন্টটা, এই বাসটাকে এরকম আকার নিল, আর এই 0.1 এখানে গেল, এই 0.1 এই সাইডে গেলে আমরা বার করছি বিটুইন এই বাজের ভোল্টেজ, এই বিটুইন রিঅ্যাক্ট্যান্স বিটুইন দিস টু পয়েন্ট, যেটাকে x12 বলছি, এই সেই x12। ঠিক আছে? তো তাহলে এখন 1 নম্বর থেকে 2 নম্বর বাজ, যেটা হচ্ছে ইনফাইনাইট বাজ, পাওয়ার ট্রান্সফরমারের মাঝখানে রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে x12। এটা তারা ক্যালকুলেট করেছে, এইসব ফর্মুলা ভেঙে এই যে স্টারকে ভেঙে ডেল্টা করে নিয়েছে, ডেল্টা করলেই x12 হবে। সেইভাবে করে নিয়েছে, অঙ্কটা এখানে দেখানো হয়েছে। আমি এইটা না করে, দেখো এই অঙ্কটা করা হয়েছে, এইসব করে ভোল্টেজটাকে আমরা ইন্টারনাল ভোল্টেজটা কোশ্চেনে বলে দেওয়া ছিল, এই প্রাইমের মান ইন্টারনাল ভোল্টেজ আমাদের জেনারেটরের মান দেওয়া ছিল, ইনফাইনাইট বাজার ভোল্টেজ দেওয়া ছিল, এই টোটাল রিঅ্যাক্ট্যান্স x12 যেটা আসলো, হ্যাঁ x12, সেই ভ্যালুটা এইটা, এই আমাদের সাইন ডেল্টা জিরো, সাইন ডেল্টা জিরো না, এটা ইকুয়েশনটা সাইন ডেল্টা বলা উচিত। তো সেটা হচ্ছে 2.44 সাইন ডেল্টা এটা হবে আর কি। আর যদি ডেল জিরো বসাও তাহলে আমাদের এই যে দেখো এই ভ্যালুটা এরকম ধরনের, এরা বলে দিচ্ছে এই ইকুয়েশনটা এখানে লেখা আমার একটু ভুল আছে, আমি দেব তোমাদেরকে পি আমার, হ্যাঁ, P electrical is equal to pre-fault condition, P electrical is equal to 2.44 sin of delta, এইটা আমি দিয়ে দেবো। ঠিক আছে? এই 2.44 sin delta থেকে তুমি যদি আমাদের রোটারের অ্যাঙ্গুলার পজিশন, মানে ইনিশিয়াল কন্ডিশনের রোটার অ্যাঙ্গুলার পজিশন ক্যালকুলেট করতে চাও, তা আমাদের প্রবলেম বলে দেওয়া ছিল যে 0.9 পিউ সে পাওয়ার ডেলিভারি করে, তার 0.9 is equal to 2.44 into sin delta 0, এখান থেকে ডেল্টা 0 এর মান বার হচ্ছে। আমি যখন এইটা তোমাদেরকে দিয়ে দেবো এবং বলে দেবো ডেল্টা জিরো বলবো না, তখন ডেল্টা বলবো, আর বলে দেবো যে হেলদি কন্ডিশনে 0.9 পিউ পাওয়ার ডেলিভারি করে, তখন তুমি এটা 0.9 পিউ ইজ ইকুয়াল টু এই 2.44 ইন্টু ডেল্টা জিরোটা বসিয়ে নেবে, তখন ডেল্টা জিরোর মান বার হয়ে গেল। তাহলে প্রিফল্ট কন্ডিশনে ডেল জিরোর মান বার হলো। এখন পোস্ট ফল্ট কন্ডিশনে দেখো, না ডিউরিং ফল্টটা আমাদের ইকুয়েশনটা এরকম ধরনের আসছে, ডিউরিং ফল্টের এই যে x12 এই কথাটা আসছে।
আর প্রিফল্ট কন্ডিশনে যে তোমাদের ইকুয়েশনটা x12 হয়েছিল সেটা এইটা, x12 টা হয়েছিল এইটা, এই যে আমাদের এখানে রিঅ্যাকট্যান্সটা ছিল 0.3, এখানে ছিল 0.3 আর এটা ছিল 1, তাই না? এই দুটোকে প্যারালাল করলে হবে 1, এই তো ফল্ট হয়নি তখন, তাহলে রিঅ্যাকট্যান্স ছিল 0.35 আর এটা হচ্ছে 0.1, তাই কি ধরেছে 0.45, দেখি তো প্রিফল্ট কন্ডিশনে 0.45 ঠিকই দেখেছে, এইটা হয়েছিল। আর ডিউরিং ফল্ট আমাদের ইকুয়েশনটা এসছে এই যে ইন্টারনাল ভোল্টেজ ইনটু ইনফাইনাইট বাজার ভোল্টেজ ডিভাইড বাই x12, এখানে বলছে ওই যে ওই এটা রিঅ্যাকট্যান্স যেটার টার্মিনাল থেকে ইনফাইনাইট বাজার পর্যন্ত যে রিঅ্যাকট্যান্সটা x12, এইটাকে ওয়াইটাকে ডেল্টা কনভার্ট করার পরে বলেছিল, দিয়ে এটা ভ্যালুটা আসলো। তাহলে আমাদের ডিউরিং ফল্ট কন্ডিশনে ইকুয়েশনটা তাহলে হচ্ছে 0.88 সাইন ডেল্টা। আর যদি ফল্ট ক্লিয়ার করে ফেলো, সেখানে এসছে ফল্ট ক্লিয়ারের পরে আমাদের এই ইকুয়েশনটা আসবে এখান থেকে, তখন পোস্ট ফল্ট কন্ডিশনে, এই যে পোস্ট ফল্ট কন্ডিশনে একদম সরাসরি এই ইকুয়েশন তো বাদ যাবে। দেখো এই লাইন যখন আইসোলেট হয়ে গেল তখন এই জ্যাটার হচ্ছে 0.3, এখানে হচ্ছে 0.2, তাহলে 0.55, এই তো এইটা প্লাস এইটা সিরিজে পড়ছে। সেই জন্য এখানে আমরা পোস্ট ফল্ট কন্ডিশনে এই যে 0.55 এটা ভাগ দিয়ে এরকম ধরনের এসছে 2। তাহলে আমাদের হাতে দেওয়া আছে যে প্রিফল্ট কন্ডিশনে হচ্ছে 2.44 সাইন ডেল্টা, ডিউরিং ফল্ট কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন দেওয়া আছে আমাদের 0.88 সাইন ডেল্টা, আর পোস্ট ফল্ট কন্ডিশনে, ফল্ট ক্লিয়ার হওয়ার কন্ডিশনে দেওয়া আছে 2 সাইন ডেল্টা। এই তিনটে কন্ডিশন আমাদের দিয়ে দেওয়া হবে, এটা তোমাদের ক্যালকুলেট করতে হবে না। আমাদের এখন প্রথমে আসে যে যদি ফল্টটা যে কোশ্চেনে বলেছিল 0.25 সেকেন্ডস সাইকেলসে ক্লিয়ার হবে, ফল্ট হওয়ার পরে 0.25 সাইকেলসে ফল্টটা ক্লিয়ার হবে, সে কথা এখানে কোশ্চেনে বলে দিয়েছিল যে ফল্টটা ক্লিয়ার হচ্ছে 0.25 সাইকেলসে ফল্ট হওয়ার পরে, 1 নম্বর পার্টে। 2 নম্বর পার্টে হচ্ছে ফল্টটা ক্লিয়ার হচ্ছে 6.25 সাইকেলস পরে, আর এটা কিন্তু 50 হার্টজ এর সিস্টেম, সুতরাং সেকেন্ডে টাইম আমরা বার করে নেবো টিটা ভ্যালুটা। আর লাস্ট পার্টটা হচ্ছে 0.5 সেকেন্ডে ফল্ট পর্যন্ত চলবে আর কি, এর মধ্যেও আমরা ক্লিয়ার করবো না, হয়তো এর পরে যে ক্লিয়ার অঙ্কটা করার স্বার্থে, যদি বাস্তবে কোনোদিন এতদিন পর্যন্ত রাখা হবে না ফল্ট সিস্টেমে, তাহলে টোটালি আনস্টেবল হবে। আমি অঙ্কটাকে শুরু করেছি কি করে দেখো। প্রথমে আমাদের বার করে নিতে হয়েছে এই যে ডেল্টা টি স্টেপ, কোশ্চেনে কিন্তু যদি বলে দেওয়া থাকে আর না বলে দেওয়া থাকে, তুমি স্টেপটা ধরে নেবে, এখানে কিন্তু বলে দেওয়া নেই যে টাইমের স্টেপটা কত নেবে, এখানে কোনো প্রবলেম আমি বলে দেবো, কোনো প্রবলেম বলে দেবো না। তুমি না বলে দিলেও এই ডেল্টা টি বা টাইমের একটা স্টেপ সেটা নেবে তুমি 0.05 সেকেন্ড, সেটা আমি ধরে নিচ্ছি। এই যে টাইম, এই যে চুজ টাইম স্টেপ ডেল্টা টি 0.05, এটা আমরা ধরে নিয়েছি। আর ফার্স্ট পার্টে হচ্ছে ফল্ট ক্লিয়ার এই টাইমে, এইটা এই সাইকেলস মানে 2.5 সাইকেলস আর ডিভাইড বাই 50 হার্টস, তাহলে এটাকে ভাগ দিলে 0.05 সেকেন্ড আর কি, 0.05 সেকেন্ডে সে ফল্টটা ক্লিয়ার হচ্ছে, 0.05 সেকেন্ড, বুঝতে পেরেছো? এইটা যেন মানে বুঝে থাকো, অর্থাৎ এই জিনিসটা দাঁড়াচ্ছে এক স্টেপের টাইমের শেষের পরই ফল্ট ক্লিয়ার হচ্ছে, কথা বুঝতে পেরেছো? ফল্টটা ক্লিয়ার হচ্ছে, আমি ওখানে যাই, যদি আমাদের এই জায়গাটা আমি আবার চলে গেছি একটু, এই যে এখানে দেখো, যে কোনো জায়গায় এখানে তুমি দেখতে পারো, এই যদি একটা স্টেপ হয়, তো আমি এখানে ফল্ট হচ্ছে, এরকম একটা জায়গায় ফল্ট হচ্ছে, আর ঠিক এরকম একটা জায়গাতে ফল্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, তার মানে এই টাইমটাই হচ্ছে 0.05 সেকেন্ড। 0.05 সেকেন্ড হচ্ছে আমাদের একটা টাইম স্টেপের সমান। আমি অঙ্কটাকে তাহলে আবার যাই অঙ্কে, কিরকম ধরনের করেছি সেটা দেখো কিভাবে অঙ্কটাকে সলভ করতে হবে। আমরা এখানে এসে কে এর ভ্যালু মান করে নেবো, কিন্তু কে এর যে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এটার ভ্যালু
180 f by h দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া থাকবে, f তো 50 হার্টজ, ডেল্টা টি 0.05 সেকেন্ড আমি ধরে নিয়েছি। ধরলে এই ভ্যালুটা হচ্ছে 8.929 আমার অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। তাহলে আমার স্টেপ যেটা হবে অঙ্কটার জন্য সেটা হচ্ছে এরকম। আমি দেখো কয়েকটা কলম করেছি, টাইমের একটা কলম, পি মেকানিক্যাল ইনপুট পাওয়ারের একটা কলম, পি ইলেকট্রিক্যাল তার একটা কলম, পি অ্যাক্সেলারেশন মানে পিএম মাইনাস পি ইলেকট্রিক্যাল হচ্ছে পি অ্যাক্সেলারেশন তার একটা কলম, ডেল্টা এন হচ্ছে ডেল্টা এন মাইনাস 1 আগের স্টেপের চেঞ্জ প্লাস কে ইন্টু এই যে সে অ্যাক্সেলারেশন যেটা আমরা যে স্টেপ বাই স্টেপ সলিউশনের যে মেথডটা নিয়ে এসেছি। আর ডেল এন হচ্ছে nth স্টেপের শেষে যে রোটারের অ্যাঙ্গুলার পজিশন হবে আগের স্টেপের অ্যাঙ্গুলার পজিশন প্লাস চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, যে কথা আমি ওই যে স্টেপ বাই স্টেপ বোঝানোর সময় আমি তোমাদেরকে বলে এসেছিলাম। এটা হচ্ছে আবার একটুখানি দেখাই তাহলে জিনিসটা এই জায়গাটায়, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেটা আবার এখানে দেখে। এই যে যদি এই 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 জায়গাটার অ্যাঙ্গুলার পজিশন চাই ডেলেন যেটা এই nth স্টেপের শেষে যে আমি এই রোটার অ্যাঙ্গেলের মান বার করতে চাচ্ছি, যার ভ্যালুটা হচ্ছে ডেলেন, আমি এখানে ডেলেন বলবো, এই ভ্যালুটা হচ্ছে করসপন্ডিং ডেলেন। এই ভ্যালুটা যদি চাই তাহলে এই আগের ভ্যালুর যে ডেলেন 1 ডেল এন মাইনাস 1 এই ভ্যালু আমরা আগে ক্যালকুলেট করা আছে মনে করুন, তাহলে সেইটার সঙ্গে এইটা এই সময়ের মধ্যে যে চেঞ্জ হয়েছিল সেটাকে আমি বলছি ডেল ডেলেন, এইটা আমি বসাবো, সেই ইকুয়েশনটা এখানে বসিয়ে দিয়েছি। দেখো সেটাই আমি এখানে করেছি আর কি। এই যে ডেল এন ইজ ইকুয়াল টু ডেল এন মাইনাস 1 প্লাস ডেল ডেল এন। এখন আমাদের শুরু করব আমরা জিরো মাইনাস দিয়ে, টাইমটা হচ্ছে জিরো মাইনাস মানে ফল্ট হওয়ার ইমিডিয়েট আগে, ফল্ট হওয়ার ইমিডিয়েট আগেকে আমরা জিরো মাইনাস দ্বারা ডিনোট করছি। তাহলে ওই সময় আমাদের পিএম কত ছিল, পিএম এর মান ছিল 0.9 আর পি ইলেকট্রিক্যালের মান ছিল 0.9। নিঃসন্দেহে স্টেডি হেলদি কন্ডিশনে এই পিএম আর পি ইলেকট্রিক্যাল দুটোর মান সমান ছিল, তাহলে দুটোর বিয়োগফল হচ্ছে 0। হ্যাঁ, এইটা মাইনাস এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে রোটার অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না। ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল যেটা আমরা ক্যালকুলেট করে এসেছি হেলদি কন্ডিশন 21.64, এই যে আমরা এখানে ক্যালকুলেট করে এসেছি হেলদি কন্ডিশনে, আমরা ক্যালকুলেট করে এসেছি। দেখো এই যে বিফোর ফল্ট হেলদি কন্ডিশনে রোটার অ্যাঙ্গেল ক্যালকুলেট করে এসেছি, এটা আমরা ক্যালকুলেট করব। হ্যাঁ, এটা ক্যালকুলেট করবে এই ফর্মুলা দিয়ে, এই যে এই ভ্যালুটা দেওয়া থাকবে আর এই ইকুয়েশন দেওয়া থাকবে 2.44, এটা হবে সাইন অফ ডেল জিরো মানে রোটার হেলদি কন্ডিশনের রোটার অ্যাঙ্গেলের পজিশন, এখান থেকে এটা বার করেছি। তাহলে আমাদের ইকুয়েশনে এটা থাকলো, এটা হচ্ছে হেলদি কন্ডিশনে রোটার অ্যাঙ্গুলার পজিশন। আমি এই জায়গাটা দিয়ে ফাইলটা বোধহয় বড় হচ্ছে, আমি এখানে বন্ধ করে দিই।